মিসেস হিয়া, আপনার ক্যান্সার হয়েছে। ডাক্তারের কণ্ঠটা ছিল শান্ত, কিন্তু কথাটা যেন বজ্রপাতের মতো এসে আঘাত করল। কেবিনের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। ডাক্তার আবার বললেন, দুঃখিত, কিন্তু রোগটা ধরা পড়েছে একেবারে শেষ পর্যায়ে। খুব বেশি হলে কয়েক মাস সময় আছে আপনার। হিয়া টেবিলের ওপর রাখা রিপোর্টটা হাতে তুলে নিল। কাগজের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎই ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। ডাক্তার অবাক হয়ে গেলেন। তিনি বহু রোগীকে এই খবর দিয়েছেন। কেউ কান্না করেছে, কেউ চিৎকার করেছে, কেউ মাটিতে বসে পড়েছে, কিন্তু এই মেয়েটা হাসছে কেন? ডাক্তার একটু দ্বিধায় বললেন, আপনি ঠিক আছেন তো? হিয়া মাথা নাড়ল। জি ডাক্তার, আমি ঠিক আছি। তার কণ্ঠে অদ্ভুত শান্তি, যেন এই খবরটা তার জীবনে নতুন কিছু নয়। রিপোর্টটা হাতে নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই হিয়া কেবিন থেকে বের হয়ে গেল। হাসপাতালের করিডোরে মানুষের ভিড়। কেউ ওষুধের লাইনে দাঁড়িয়ে আছে, কেউ রোগীর জন্য দৌড়াচ্ছে। কিন্তু এই ভিড়ের মাঝেও হিয়া নিজেকে ভীষণ একা মনে করল। সে ধীরে ধীরে হাসপাতালের বাইরে এসে দাঁড়াল। রাত নামতে শুরু করেছে। রাস্তার লাইটগুলো জ্বলছে একে একে। হিয়া শেষবারের মতো রিপোর্টটার দিকে তাকাল। কাগজের উপর বড় বড় অক্ষরে লেখা, ক্যান্সার, লাস্ট স্টেজ। হিয়া নিঃশব্দে হেসে ফেলল। তারপর রিপোর্টটা মুঠো করে রাস্তার পাশের ডাস্টবিনে ছুঁড়ে ফেলল, যেন এটা তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। প্রায় রাত হয়ে গেছে বাড়ি পৌঁছতে পৌঁছতে। বাড়িটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল হিয়া। এই বাড়িটা, যেখানে সে 3 বছর ধরে আছে, কিন্তু কখনো নিজের বলে মনে হয়নি। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকল। বাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। হঠাৎ পাশের রুম থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগল। হিয়া থেমে গেল। সে খুব ভালো করেই জানে এই শব্দের মানে কি। তবুও ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়াল। আস্তে করে দরজাটা একটু খুলল, আর তারপর যা দেখল তাতে সে একটুও অবাক হল না। বিছানার উপর তার স্বামী আয়ান সিকদার এক অচেনা মেয়েকে জড়িয়ে ধরে আছে। তারা নিজেদের দুনিয়াতে এতটাই মগ্ন যে দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকানোরও সময় নেই। হিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো পানি নেই, কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কারণ এই দৃশ্যটা তার কাছে নতুন নয়। বিয়ের পর থেকেই সে এগুলো দেখে আসছে। অনেকবার সে তার মা বাবাকে বলেছিল, কিন্তু তারা শুধু একটা কথাই বলেছিল, ছেলেরা একটু আধটু এমন করে, মেয়েদের সংসার ধরে রাখতে হয়। আর একটা কথা, মেয়েরা লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে ঢোকে আর কাফনের কাপড় পরে বের হয়। সেই কথা মনে পড়তেই হিয়ার ঠোঁটে আবারও একটা তিক্ত হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটতে লাগল। রুমে ঢুকেই তার চোখ পড়ল বিছানার দিকে। 6 মাসের ছোট্ট একটা বাচ্চা মেয়ে শান্ত হয়ে ঘুমাচ্ছে। তার নাম এলিনা। হিয়া ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বসল। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে খুব আস্তে করে এলিনার গালে হাত রাখল। কি মায়া তোর মুখে মা। তার চোখে এবার জল চলে এলো। আমি তোকে কিভাবে রেখে যাব? হিয়া ধীরে ধীরে বলল, আমি তোকে ওই পশু মানুষটার কাছে রেখে যেতে পারবো না, আর তোর নানা নানির কাছেও না। আমি যে নরক যন্ত্রণা পেয়েছি, আমি চাই না তুইও সেটা ভোগ কর। হিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইল। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। সে পাশের ড্রয়ারটা খুলল। ড্রয়ারের ভিতর থেকে একটা চেন সহ লকেট বের করল। লকেটটার উপর ইংরেজি একটা অক্ষর খোদাই করা, টি। লকেটটা হাতে নিতেই হিয়ার চোখে ভেসে উঠল অনেক পুরনো স্মৃতি। একটা সময় যেখানে কোনো কষ্ট ছিল না, কোনো বিশ্বাসঘাতকতা ছিল না, ছিল শুধু একটা জিনিস, ভালোবাসা। হিয়া খুব আস্তে বলল, আমি একটা সুখের সংসার চাইনি। আমি শুধু আপনার সাথে একটা ছোট সংসার চেয়েছিলাম, খান সাহেব। তার চোখ দিয়ে এবার নীরবে পানি গড়িয়ে পড়ল। কিন্তু ভাগ্যের কাছে আমি হেরে গেলাম। পরের দিন ভোর, ফজরের আজান ভেসে আসছে চারিদিকে। মসজিদের সামনে এসে দাঁড়ালেন তাওহিদ খান। তার পাশে তার বড় ভাই আহাদ খান। তারা মসজিদের সিঁড়ির দিকে উঠতেই হঠাৎ থেমে গেলেন, কারণ সিঁড়ির একপাশে একটা ছোট্ট সাদা পুটলি পড়ে আছে। ভেতর থেকে ক্ষীণ কান্নার শব্দ। আহাদ খান দ্রুত এগিয়ে গেলেন। চাদরটা সরাতেই দেখা গেল ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সাদা চাদরে জড়ানো। চাঁদের আলোয় যেন একদম পুতুলের মতো লাগছে। আহাদ খান অবাক হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। এই সময় কে এমন অমানবিক কাজ করল? একবারও কি তার বুক কাঁপল না? তাওহিদ কিছু বলতে যাচ্ছিল,
কিন্তু হঠাৎ তার চোখ পড়ল বাচ্চাটার গলার দিকে। একটা লকেট চিকচিক করছে। তাওহিদের হাত হঠাৎ কেঁপে উঠল, কারণ লকেটটা তাওহিদ খুব ভালো করে চেনে। লকেটের ওপর খোদাই করা আছে টি। তাওহিদের চোখ বড় হয়ে গেল, তার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। চাদরের ভিতর থেকে একটা ছোট্ট কাগজও বেরিয়ে এলো, একটা চিরকুট। তাওহিদ কাঁপা হাতে চিরকুটটা খুলল, আর পড়তেই তার পৃথিবী যেন থেমে গেল। ফজরের আজানের ধ্বনি তখনও বাতাসে ভাসছে। মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তাওহিদ খান কাঁপা হাতে সেই ছোট্ট চিরকুটটা খুলল। আহাদ খান কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে আছে। কি লেখা আছে? আহাদ ধীরে জিজ্ঞেস করলেন। তাওহিদের হাত কাঁপছে। চিরকুটের ভাঁজ খুলতেই পরিচিত একটা হাতের লেখা তার চোখে পড়ল। তার বুকটা ধক করে উঠল, কারণ এই হাতের লেখা সে খুব ভালো করেই চেনে। এটা হিয়ার হাতের লেখা। তাওহিদ ধীরে ধীরে পড়তে শুরু করল। খান সাহেব, যখন আপনি এই চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আর বেঁচে থাকব না। আমার জীবনের শেষ ভরসাটা আমি আপনার কাছে রেখে গেলাম। এই বাচ্চাটা আমার মেয়ে এলিনা। আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি আপনি একজন ভালো মানুষ, তাই আপনাকেই বেছে নিলাম। আমি চাই না আমার মেয়েটা এমন একজন মানুষের কাছে বড় হোক যে মানুষ নামের কলঙ্ক। আর আমার বাবা মায়ের কাছেও তাকে রেখে যেতে পারলাম না, কারণ তারা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল। খান সাহেব, আপনি যদি পারেন আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করবেন। আর যদি কোনোদিন সে বড় হয়ে জিজ্ঞেস করে তার মা কে ছিল, তখন তাকে বলবেন তার মা তাকে খুব ভালোবাসত। হিয়া। চিঠিটা পড়া শেষ হতেই তাওহিদের হাত থেকে কাগজটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। আহাদ খান দ্রুত কাগজটা নিয়ে পড়লেন। পড়া শেষ করে তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। এই মেয়েটা হিয়া? সে কি সেই হিয়া? তাওহিদ কোনো কথা বলল না। তার চোখ এখনো বাচ্চাটার গলার লকেটের দিকে। লকেটের ওপর স্পষ্ট খোদাই করা টি। এই লকেটটা সে অনেক বছর আগে দিয়েছিল। একটা বিকেলের স্মৃতি তার মনে পড়ে গেল। কয়েক বছর আগে কলেজের পুরনো লাইব্রেরির পেছনে একটা বড় গাছ ছিল। সেই গাছের নিচে বসে আছে হিয়া আর তাওহিদ। হিয়ার চোখে তখন স্বপ্ন। তুমি আমাকে ভুলে যাবে না তো? হিয়া হঠাৎ প্রশ্ন করেছিল। তাওহিদ হেসে বলেছিল, আমি তোমাকে ভুলব? সেটা কি কখনো সম্ভব? সে পকেট থেকে একটা ছোট্ট লকেট বের করল। লকেটটার ওপর ইংরেজি একটা অক্ষর খোদাই করা টি। এটা তোমার জন্য। হিয়া অবাক হয়ে বলেছিল, এটা কেন? তাওহিদ মুচকি হেসে বলেছিল, যেন তুমি আমাকে কখনো ভুলে না যাও। হিয়া লকেটটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়েছিল। তারপর খুব আস্তে বলেছিল, আমি যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি? তখন তাওহিদ হিয়ার চোখের দিকে তাকিয়ে বলেছিল, তাহলে আমাকে খুঁজে নিও বর্তমানে। তাওহিদের চোখ দিয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ল। আহাদ খান ধীরে বললেন, তুমি কি এই বাচ্চাটাকে চিনতে পারছ? তাওহিদ ধীরে মাথা নাড়ল। হিয়ার মেয়ে? সে খুব আস্তে বলল, এই বাচ্চাটা হিয়ার মেয়ে। বাচ্চাটা তখন ছোট্ট করে কান্না করল। আহাদ খান তাকে একটু শক্ত করে কোলে নিলেন। যে মেয়েটা এত কষ্টের মধ্যেও থেকে নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেছে, সে খারাপ মানুষ হতে পারে না। তিনি তাওহিদের দিকে তাকিয়ে বললেন, তুমি কি করবে এখন? তাওহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে বাচ্চাটার গালে হাত রাখল। ছোট্ট এলিনা তার আঙুল শক্ত করে ধরে ফেলল। এই ছোট্ট স্পর্শটা যেন তাওহিদের বুকের ভেতর কিছু একটা বদলে দিল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই বাচ্চাটা এখন থেকে একা নয়। আহাদ খান তাকিয়ে রইলেন। তাওহিদ আবার বলল, আমি তাকে মানুষ করব, নিজের মেয়ের মতো। মসজিদের ভেতর থেকে তখন ইমাম সাহেবের কণ্ঠ ভেসে এলো, নামাজের কাতার ঠিক করুন। তাওহিদ ছোট্ট এলিনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল,
তোমার মা আমাকে শেষ বিশ্বাসটা করে গেছে, আমি সেটা ভাঙব না। রাত তখন অনেক গভীর। হিয়ার ঘরের জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। চারদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। হিয়া বিছানার পাশে বসে আছে। তার কোলে ঘুমিয়ে আছে ছোট্ট এলিনা। বাচ্চাটার ছোট ছোট হাত তার শাড়ির আঁচল শক্ত করে ধরে আছে। হিয়া অনেকক্ষণ ধরে শুধু তার মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এই মুখটা সে নিজের চোখে যতটা সম্ভব ভরে নিতে চায়। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ল। মা, আমি তোকে ছেড়ে যেতে চাই না, খুব আস্তে ফিসফিস করে বলল সে। কিন্তু বাস্তবতা খুব নিষ্ঠুর। ডাক্তারের কথাগুলো বারবার তার মাথায় ঘুরছে। শেষ স্টেজ, খুব বেশি হলে কয়েক মাস। হিয়া জানে সে যদি বেঁচেও থাকে তবুও এই বাড়িতে তার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ না। ঠিক সেই সময় পাশের রুম থেকে আবার হাসির শব্দ ভেসে এলো। হিয়া চোখ বন্ধ করে ফেলল। সে জানে সেখানে কি হচ্ছে। আয়ান সিকদার আবার অন্য একটা মেয়েকে নিয়ে এসেছে। হিয়া ধীরে এলিনাকে বিছানায় শুইয়ে দিল। তারপর উঠে দাঁড়াল। ড্রয়ারের ভেতর থেকে একটা ছোট্ট ব্যাগ বের করল। ব্যাগের ভেতরে কিছু জিনিস রাখল। একটা সাদা চাদর, একটা দুধের বোতল, আর সেই লকেটটা। লকেটটার দিকে তাকিয়ে তার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। তার মনে পড়ল সেই মানুষটার কথা, তাওহিদ খান। যে মানুষটা তাকে সত্যিকারের ভালোবাসত, কিন্তু সে কখনো তার কাছে ফিরতে পারেনি, কারণ তার পরিবার তাকে জোর করে বিয়ে দিয়েছিল আয়ান সিকদারের সাথে। হিয়া গভীর নিঃশ্বাস ফেলল। যদি ভাগ্যটা একটু অন্যরকম হতো, সে নিজেই নিজেকে বলল। তারপর টেবিলে বসে একটা কাগজ বের করল। কাপা হাতে লিখতে শুরু করল। খান সাহেব, আমি জানি না আপনি আমাকে মনে রেখেছেন কিনা। চোখের পানি বারবার কাগজে পড়ে যাচ্ছে, তবুও সে লেখা থামাল না। চিঠিটা লেখা শেষ করতে করতে তার বুকটা হালকা হয়ে গেল। চিঠিটা ভাঁজ করে এলিনার চাদরের ভেতর রাখল। তারপর ধীরে ধীরে বাচ্চাটাকে কোলে তুলে নিল। ছোট্ট এলিনা আধো ঘুমের মধ্যে একটু নড়ল। হিয়া তার কপালে চুমু দিল। মা, তুই হয়তো আমাকে কোনো দিন মনে রাখবি না, কিন্তু আমি তোকে কখনো ভুলব না। তার চোখ দিয়ে এবার অঝরে পানি পড়তে লাগল। ভোরের আগে আকাশ তখনও অন্ধকার। হিয়া একটা রিকশা নিয়ে বেরোল। রিকশাওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপা, এত ভোরে কোথায় যাবেন? হিয়া শান্ত গলায় বলল, মসজিদের সামনে। রিকশা ধীরে ধীরে ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলল। চারদিকে অদ্ভুত নীরবতা। হিয়া তার মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে যেন এই কয়েকটা মুহূর্তই তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। মসজিদের সামনে এসে রিকশা থামল। হিয়া নামল। মসজিদের সিঁড়ির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার বুকটা যেন ফেটে যাচ্ছে। আমি জানি আপনি এখানে আসেন, সে খুব আস্তে বলল, তাই আপনাকেই ভরসা করলাম। ধীরে ধীরে সে সিঁড়ির ওপর সাদা চাদরটা বিছাল। তারপর খুব যত্ন করে এলিনাকে সেখানে শুইয়ে দিল। ছোট্ট এলিনা তখনও ঘুমাচ্ছে। হিয়া শেষবারের মতো তার মুখের দিকে তাকাল। তারপর লকেটটা বাচ্চার গলায় পরিয়ে দিল। চিরকুটটা চাদরের ভেতর রেখে দিল। হিয়া হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু অশেষ ভালোবাসা। খান সাহেব, যদি আপনি কোনোদিন আমাকে সত্যি ভালোবেসে থাকেন, তাহলে আমার মেয়েটাকে একটু ভালোবাসবেন। হিয়া এলিনার কপালে শেষবারের মতো চুমু দিল। তারপর দ্রুত উঠে দাঁড়াল, কারণ সে জানে আর এক মুহূর্ত থাকলে সে হয়তো এই সিদ্ধান্ত নিতে পারবে না। হিয়া দ্রুত হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থেমে গেল। পেছনে ফিরে তাকাল। মসজিদের সিঁড়িতে তার মেয়ে শান্ত হয়ে ঘুমাচ্ছে। তার বুকের ভেতর হঠাৎ প্রচণ্ড ব্যথা উঠল, কিন্তু সে চোখ মুছে আবার হাঁটতে শুরু করল। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তার ছায়াটা মিলিয়ে গেল। একই সময় ফজরের আজান শুরু হল। তাওহিদ খান ঘর থেকে বেরোচ্ছেন। তিনি জানেন না আজকের সকাল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসছে। ফজরের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মসজিদের ভেতর থেকে মানুষ ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে।
মসজিদের এক কোণে দাঁড়িয়ে আছে তাওহিদ খান, তার কোলে ছোট্ট এলিনা। বাচ্চাটা এখন শান্ত হয়ে আছে, মাঝে মাঝে ছোট্ট করে চোখ খুলছে। আহাদ খান পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে বললেন, এখন কি করবে? তাওহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে বারবার ভেসে উঠছে হিয়ার মুখ। অনেক বছর হয়ে গেছে, তবু সে সেই মুখটা ভুলতে পারেনি। তাওহিদ আস্তে বলল, প্রথমে এই বাচ্চাটাকে বাসায় নিয়ে যাই, তারপর ভাবব। আহাদ খান মাথা নাড়লেন, ঠিক আছে, আল্লাহ নিশ্চয়ই কোনো কারণে এই বাচ্চাটাকে আমাদের কাছে পাঠিয়েছেন। তারা ধীরে ধীরে মসজিদের সিঁড়ি থেকে নেমে গেল। অন্যদিকে সকাল প্রায় ৮টা, আয়ান সিকদারের বাড়ি। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। বিছানার উপর এখনো ঘুমিয়ে আছে আয়ান, তার পাশে রাতের সেই মেয়েটা। হঠাৎ আয়ানের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে বিরক্ত মুখে চারদিকে তাকালো। তার মাথাটা একটু ভারী লাগছে। ওফ! সে উঠে বসল। পাশের মেয়েটা হেসে বলল, গুড মর্নিং। আয়ান বিরক্ত গলায় বলল, তুমি এখনো এখানে? মেয়েটা একটু অবাক হল। কি? তুমি তো নিজেই থাকতে বলেছিলে। আয়ান কোনো উত্তর দিল না। সে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে হঠাৎ থেমে গেল। তার চোখ পড়ল হিয়ার রুমের দিকে। দরজাটা অর্ধেক খোলা। সে ধীরে ধীরে সেখানে গেল। রুমে ঢুকেই তার ভ্রু কুঁচকে গেল, কারণ রুমে কেউ নেই। বিছানাটা ফাঁকা, আর সবচেয়ে বড় কথা, বাচ্চাটাও নেই। আয়ান মুহূর্তের মধ্যে রেগে আগুন হয়ে গেল। হিয়া! সে জোরে চিৎকার করল। কোনো উত্তর নেই। সে পুরো বাড়ি খুঁজে দেখল, কিন্তু কোথাও হিয়া বা এলিনাকে পাওয়া গেল না। আয়ান মোবাইল বের করে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। তার রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। এই মেয়েটার সাহস পেল কোথা থেকে? সে টেবিলের ওপর থাকা একটা ফুলদানি ছুঁড়ে মারল দেয়ালে। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল মেঝেতে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, রাশেদ। আয়ান ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, বস, আজকের চালানটা কি ঠিক আছে? আয়ান একটু চুপ করে থাকল। তারপর নিচু গলায় বলল, সব ঠিক আছে। কেউ কিছু সন্দেহ করেনি তো? রাশেদ বলল, না বস, পুলিশ কিছুই বুঝতে পারেনি। আয়ান ঠান্ডা হাসল, ভালো। ফোন কেটে দিয়ে সে জানালার দিকে তাকিয়ে রইল। তার চোখে একটা অদ্ভুত অন্ধকার, কারণ আয়ান সিকদার শুধু একজন ব্যবসায়ী না, সে অবৈধ অস্ত্র ও মানব পাচারের বড় চক্রের সাথে জড়িত। হিয়া এই সত্যটা অনেক আগেই জেনে ফেলেছিল, আর সেজন্যই আয়ান সে সবসময় নজরে রাখত। কিন্তু আজ হিয়া হঠাৎ উধাও, তার সাথে বাচ্চাটাও নেই। আয়ান দাঁত চেপে বলল, তুমি কোথায় গেলে হিয়া? আমি তোমাকে খুঁজে বের করব। এদিকে তাওহিদদের বাড়ি, একটা বড় পুরনো বাড়ি। আহাদ খানের স্ত্রী রাবেয়া দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই বাচ্চাটা কার? আহাদ খান হাসলেন, একটা দীর্ঘ গল্প। তাওহিদ ধীরে বলল, আপা, কিছুদিন এই বাচ্চাটাকে আমাদের সাথে থাকতে হবে। রাবেয়া বাচ্চাটার দিকে তাকিয়ে মায়ায় ভরে গেলেন। তিনি কোলে নিয়ে বললেন, আহা, কি সুন্দর। নাম কি? তাওহিদ একটু থেমে বলল, এলিনা। রাবে অবাক হয়ে বললেন, তুমি জানো? তাওহিদ ধীরে মাথা নাড়ল। তার চোখে তখন অদ্ভুত এক অনুভূতি, কারণ সে জানে এই বাচ্চাটা শুধু একটা দায়িত্ব না, এটা তার হারানো ভালোবাসার শেষ স্মৃতি। অন্যদিকে শহরের অন্য প্রান্তে একটা নির্জন রাস্তা। হিয়া ধীরে ধীরে হাঁটছে। তার মুখ ফ্যাকাশে, শরীর দুর্বল। হঠাৎ সে থেমে গেল। তার মাথা ঘুরতে লাগল। পরের মুহূর্তেই সে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছু দূরে একটা গাড়ি দাঁড়ালো। গাড়ি থেকে একজন মানুষ নেমে এলো। সে অবাক হয়ে বলল, হিয়া? নির্জন রাস্তায় পড়ে আছে হিয়া। সকালটা তখন পুরোপুরি জেগে ওঠেনি। চারিদিকে হালকা কুয়াশা। রাস্তার পাশে একটা কালো গাড়ি থেমে আছে। গাড়ি থেকে নামা লোকটা কয়েক সেকেন্ড হিয়ার দিকে তাকিয়ে রইল।
তার চোখে স্পষ্ট বিস্ময়। হিয়া? সে ধীরে ধীরে এগিয়ে গেল। হিয়ার মুখের দিকে ভালো করে তাকাতেই সে নিশ্চিত হয়ে গেল, এটা সত্যিই হিয়া। লোকটা দ্রুত নিচু হয়ে তার নাড়ি দেখল। শ্বাস চলছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর তাড়াতাড়ি হিয়াকে কোলে তুলে গাড়ির ভেতরে নিয়ে গেল। গাড়ি দ্রুত শহরের দিকে ছুটে চলল। কিছুক্ষণ পরে একটা ছোট প্রাইভেট ক্লিনিক। ডাক্তার হিয়াকে পরীক্ষা করছেন। লোকটা বাইরে দাঁড়িয়ে অস্থিরভাবে হাঁটছে। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে এলেন। আপনি রোগীর কি হন? লোকটা একটু থেমে বলল, আমি পরিচিত। ডাক্তার গম্ভীর গলায় বললেন, ওনার শরীর খুব দুর্বল, মনে হচ্ছে অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেননি। আর একটা বিষয়। লোকটা দ্রুত জিজ্ঞেস করল, কি বিষয়? ডাক্তার বললেন, ওনার শরীরে ক্যান্সারের লক্ষণ আছে, রিপোর্ট করলে নিশ্চিত বোঝা যাবে। লোকটার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে হিয়া অনেক বড় কষ্টের মধ্যে আছে। ঠিক তখনই ভেতর থেকে হালকা শব্দ হল। হিয়া ধীরে ধীরে চোখ খুলছে। লোকটা দ্রুত ভেতরে ঢুকল। হিয়ার চোখ একটু খুলতেই সে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে থমকে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। তুমি? লোকটা মৃদু হেসে বলল, হ্যাঁ আমি, সাইফ। হিয়ার চোখ বড় হয়ে গেল। সাইফ? সে অনেক বছর আগের পরিচিত মানুষ, তাওহিদ খানের খুব কাছের বন্ধু। হিয়া কষ্ট করে উঠে বসতে চাইল। সাইফ তাকে থামিয়ে দিল। না, তুমি শুয়ে থাকো। হিয়া দুর্বল গলায় বলল, তুমি এখানে কিভাবে? সাইফ চেয়ারে বসে বলল, আমি এখন এই শহরেই কাজ করি। সকালে অফিসে যাওয়ার পথে তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম। হিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে অদ্ভুত এক লজ্জা আর কষ্ট। সাইফ আস্তে বলল, তুমি কি বিপদে পড়েছ? হিয়া হঠাৎ মুখ ঘুরিয়ে নিল। তার চোখে পানি চলে এসেছে। কিছুক্ষণ পরে সে খুব আস্তে বলল, সাইফ, তাওহিদ কেমন আছে? সাইফ একটু অবাক হল, কারণ এত বছর পরও হিয়ার মুখে প্রথম প্রশ্নটা তাওহিদকে নিয়ে। সে শান্ত গলায় বলল, সে ভালো আছে, এখনও আগের মতোই আছে, শান্ত আর একটু একা। হিয়ার চোখ ভিজে উঠল। সে কি বিয়ে করেছে? সাইফ মাথা নাড়ল। না। এই কথা শুনে হিয়ার বুকটা কেঁপে উঠল। তার চোখ দিয়ে নীরবে পানি পড়তে লাগল। সে আস্তে বলল, আমি তার জীবনটা নষ্ট করে দিয়েছি। সাইফ ধীরে বলল, না হিয়া, তোমার জন্যই হয়তো সে এখনও অপেক্ষা করছে। হিয়া কষ্টের হাসি হাসল। আমার জন্য অপেক্ষা করার কোনো মানে নেই, কারণ আমার হাতে সময় খুব কম। সাইফ অবাক হয়ে বলল, মানে? হিয়া ধীরে চোখ বন্ধ করল। তার গলা কাঁপছে। আমার ক্যান্সার হয়েছে। সাইফ যেন কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারল না। কি বলছো তুমি? হিয়া আস্তে বলল, শেষ স্টেজ। রুমে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পরে সাইফ ধীরে জিজ্ঞেস করল, তোমার বাচ্চা কোথায়? এই প্রশ্নটা শুনে হিয়ার আবার চোখ ভিজে উঠল। সে খুব আস্তে বলল, আমি তাকে নিরাপদ জায়গায় রেখে এসেছি। সাইফ অবাক হয়ে বলল, কোথায়? হিয়া ঠোঁট কামড়ে বলল, যে মানুষটা তাকে সবচেয়ে ভালো রাখবে, তার কাছে। সাইফের মনে হঠাৎ একটা নাম ভেসে উঠল। সে ধীরে জিজ্ঞেস করল, তাওহিদের কাছে? হিয়া কিছু বলল না, কিন্তু তার চোখের পানি সব কিছু বলে দিল। এদিকে তাওহিদের বাড়ি। রাবেয়া ছোট্ট এলিনাকে কোলে নিয়ে দোলাচ্ছেন। বাচ্চাটা মিষ্টি করে হাসছে। আহাদ মুগ্ধ হয়ে বললেন, দেখছ কি সুন্দর হাসি? তাওহিদ একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তার মনে অদ্ভুত এক অনুভূতি। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, সাইফ। তাওহিদ অবাক হয়ে ফোন ধরল। হ্যালো? ওপাশ থেকে সাইফের গলা। তাওহিদ, আমার তোমার সাথে জরুরি কথা আছে। তাওহিদ বলল, কি হয়েছে? কিছু সেকেন্ড নীরবতা। তারপর সাইফ ধীরে বলল, আমি আজ হিয়াকে দেখেছি। তাওহিদের হাতে ধরা ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করল। ওপাশে সাইফের কথা শুনে সে কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না। তার বুকের ভেতরটা যেন থেমে গেছে।
কি বললে তুমি? তাওহিদের গলা কাঁপছে। সাইফ ধীরে বলল, আমি সত্যিই হিয়াকে দেখেছি, সে এখন একটা ক্লিনিকে আছে। তাওহিদ চুপ করে রইল। তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। কিছুক্ষণ আগে সে জানল হিয়া তার মেয়েকে মসজিদের সিঁড়িতে রেখে গেছে, আর এখন সে বেঁচে আছে। তাওহিদ ধীরে জিজ্ঞেস করল, সে কেমন আছে? ওপাশে সাইফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, খুব খারাপ অবস্থায় আছে। তাওহিদের বুক ধক করে উঠল। মানে? সাইফ গভীর নিঃশ্বাস ফেলল। তার ক্যান্সার হয়েছে, শেষ স্টেজ। এই কথাটা শুনে তাওহিদের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। অনেক কষ্টে সে দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল বহু বছর আগের সেই দিনগুলো। হিয়া হাসত, স্বপ্ন দেখত, একটা ছোট সংসারের কথা বলতো। আর আজ সে মৃত্যুর সাথে লড়ছে। সাইফ আবার বলল, তাওহিদ, তুমি কি আসবে? তাওহিদ চোখ বন্ধ করে ফেলল। তার গলায় যেন শব্দ আটকে গেছে। সে কি আমার কথা বলেছে? সাইফ ধীরে বলল, হ্যাঁ, প্রথম প্রশ্নটাই ছিল, তুমি কেমন আছো? এই কথাটা শুনে তাওহিদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ধীরে বলল, আমি আসছি। কিছুক্ষণ পরে তাওহিদ দ্রুত বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আহাদ খান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? তাওহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হিয়ার কাছে। আহাদ খান একটু অবাক হলেন। সে বেঁচে আছে? তাওহিদ ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু বেশি দিন না। এই কথা শুনে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রাবেয়া কোলে এলিনাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মায়াভরা চোখে বললেন, তুমি যাও, ওর এখন তোমাকে দরকার। তাওহিদ একবার এলিনার দিকে তাকাল। ছোট্ট মেয়েটা তখন শান্ত হয়ে ঘুমাচ্ছে। তার গলায় সেই লকেটটা ঝুলছে। তাওহিদের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে খুব আস্তে বলল, আমি ফিরে আসব। ক্লিনিকে হিয়া জানালার পাশে বসে আছে। তার চোখে ক্লান্তি, তবুও সে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় শব্দ হল। হিয়া ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার চোখে অদ্ভুত এক অনুভূতি। হিয়ার বুকটা কেঁপে উঠল। তাওহিদ? তার ঠোঁট কাঁপতে লাগল। তাওহিদ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সেই আগের হাসি খুশি হিয়া না। তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি, শরীর খুব দুর্বল। তাওহিদের বুকের ভেতর হঠাৎ তীব্র ব্যথা উঠল। সে ধীরে এগিয়ে এলো। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর তাওহিদ খুব আস্তে বলল, তুমি আমাকে একবারও জানাওনি? হিয়ার চোখে পানি চলে এলো। সে নিচু গলায় বলল, জানালে কি হতো? তুমি কি আমাকে বাঁচাতে পারতে? তাওহিদ কিছু বলতে পারল না, কারণ সে জানে কিছু সত্যি খুব নিষ্ঠুর। হিয়া আবার বলল, আমি চাইনি তুমি আমার কষ্টটা দেখো, তাই দূরে চলে গিয়েছিলাম। তাওহিদ ধীরে জিজ্ঞেস করল, এলিনা? এই নামটা শুনতেই হিয়ার চোখ ভিজে উঠল। সে ভালো আছে তো? তাওহিদ মাথা নাড়ল। হ্যাঁ, সে এখন আমার বাড়িতে। হিয়া চোখ বন্ধ করে ফেলল। তার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। আমি জানতাম তুমি তাকে ভালো রাখবে। তাওহিদ ধীরে বলল, তুমি আমাকে এত বড় দায়িত্ব দিলে, কিন্তু আমাকে জানালে না কেন? হিয়া কষ্টের হাসি হাসল। কারণ আমি জানি তুমি না বলতে পারবে না। ঘরটা আবার নীরব হয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো, এই ক্লিনিকে কি হিয়া নামে কেউ আছে? তাওহিদ আর সাইফ দুজনেই অবাক হয়ে দরজার দিকে তাকালো, কারণ সেই কণ্ঠটা আয়ান সিকদারের। ক্লিনিকের করিডোরে ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাওহিদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। ভেতরে বিছানায় বসে আছে হিয়া। তার বুকটা হঠাৎ দ্রুত ওঠানামা করতে লাগল, কারণ সে সেই কণ্ঠটা খুব ভালো করেই চিনেছে। আয়ান সিকদার। হিয়ার ঠোঁট শুকিয়ে গেল। সে আতঙ্কিত চোখে তাওহিদের দিকে তাকালো। সে এখানে কেন? তাওহিদ শান্ত থাকার চেষ্টা করল। ভয় পেও না, কিন্তু তার নিজের বুকের ভেতরও ঝড় চলছে।
ঠিক তখনই দরজাটা জোরে খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ান, তার চোখ লাল, মুখে রাগ আর অবজ্ঞা। কয়েক সেকেন্ড সে রুমের ভেতর তাকিয়ে রইল, তার চোখ হিয়ার ওপর থেমে গেল। তারপর ধীরে ধীরে সে হাসল। বাহ, তুমি এখানে লুকিয়ে আছো? হিয়া কিছু বলল না, সে শুধু নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান ধীরে ভেতরে ঢুকল, তার চোখ এবার পড়ল তাওহিদের ওপর। সে কটমট করে তাকিয়ে বলল, ও বুঝলাম, এই লোকটার কাছেই পালিয়ে এসেছ। তাওহিদের চোখে রাগের ঝিলিক দেখা গেল, কিন্তু সে নিজেকে সামলে বলল, আপনি এখনই এখান থেকে চলে যান। আয়ান ঠান্ডা হাসল, না গেলে? তাওহিদ শক্ত গলায় বলল, তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। আয়ান এবার জোরে হেসে উঠল, তুমি জানো আমি কে? আমি চাইলে এই ক্লিনিকটাই বন্ধ করে দিতে পারি। সাইফ তখন এগিয়ে এলো, মিস্টার আয়ান, এটা হাসপাতাল, দয়া করে শান্ত থাকুন। আয়ান বিরক্ত চোখে তাকালো, তুমি কে? সাইফ বলল, আমি ডাক্তারদের সাথে কাজ করি, রোগীর বিশ্রাম দরকার। আয়ান হঠাৎ হিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি বাড়ি চলো। হিয়া ধীরে মাথা নাড়ল, আমি আর সেই বাড়িতে ফিরব না। এই কথাটা শুনে আয়ানের মুখ অন্ধকার হয়ে গেল। সে কয়েক পা এগিয়ে এলো, তুমি কি ভুলে গেছো তুমি আমার স্ত্রী? হিয়া ধীরে বলল, স্ত্রী? তার চোখে কষ্টের ছায়া। যে মানুষটা আমাকে কখনো সম্মান দেয়নি, তাকে আমি স্বামী বলতে পারি না। আয়ান রেগে গেল, তুমি আমার মান সম্মান নষ্ট করছো। তাওহিদ সামনে দাঁড়িয়ে গেল, তার সাথে আর একটা শব্দও বলবেন না। দুজনের চোখে চোখ পড়ল। মুহূর্তের মধ্যে পুরো রুমের বাতাস ভারী হয়ে গেল। আয়ান ঠান্ডা গলায় বলল, তুমি কি তার প্রেমিক? তাওহিদ শান্ত গলায় বলল, আমি সেই মানুষ যে তাকে সত্যিকারের সম্মান করে। এই কথাটা শুনে আয়ানের চোখে আগুন জ্বলে উঠল। সে হঠাৎ হিয়ার দিকে তাকিয়ে বলল, বাচ্চাটা কোথায়? হিয়ার বুক কেঁপে উঠল, সে কিছু বলল না। আয়ান এবার আরও কাছে এসে দাঁড়ালো, বলো, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছ? তাওহিদ অবাক হয়ে তাকালো, কারণ এই প্রথম সে শুনল আয়ান এলিনাকে নিজের মেয়ে বলছে। হিয়া কষ্ট করে বলল, সে নিরাপদ জায়গায় আছে। আয়ান দাঁত চেপে বলল, তুমি যদি আজই তাকে ফিরিয়ে না আনো, আমি সেই জায়গাটা খুঁজে বের করব, আর যার কাছে আছে তাকে ছাড়ব না। তাওহিদের চোখ হঠাৎ কঠিন হয়ে গেল, আপনি হুমকি দিচ্ছেন? আয়ান ধীরে বলল, হ্যাঁ, কারণ আমার জিনিস আমি ফেরত নেব। এই কথা বলে সে দরজার দিকে হাঁটতে শুরু করল। দরজার কাছে গিয়ে থামল, পেছনে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, 3 দিনের সময় দিলাম, তারপর আমি নিজেই খুঁজে নেব। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। রুমে আবার নীরবতা। হিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে কাপা গলায় বলল, তাওহিদ, সে যদি এলিনাকে খুঁজে পায়? তাওহিদ ধীরে তার দিকে তাকালো, তার চোখে দৃঢ়তা, কেউ তোমার মেয়ের ক্ষতি করতে পারবে না, আমি বেঁচে থাকতে না। একই সময় ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে আয়ান ফোন বের করল। সে একটা নম্বরে কল দিল। ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, জি বস। আয়ান ঠান্ডা গলায় বলল, মসজিদগুলোর সিসিটিভি ফুটেজ বের করো। আজ ভোরে একটা বাচ্চা কোথায় রাখা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। ওপাশ থেকে উত্তর এলো, ঠিক আছে বস। আয়ানের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল, আমি জানি তুমি কোথাও না কোথাও ভুল করেছ হিয়া। রাত গভীর, আকাশে চাঁদ নেই, চারদিকে অন্ধকার নেমে এসছে। গ্রামের মসজিদের সামনে ছোট্ট উঠোনে দাঁড়িয়ে আছে তানভীর। তার বুকের ভেতরটা কাঁপছে, কারণ আজকের রাতটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। মসজিদের ভেতরে গ্রামের কয়েকজন মানুষ বসে আছে। তাদের মধ্যে আছে করিম চাচা, গ্রামের মেম্বার হাশেম, আর কয়েকজন প্রভাবশালী লোক। সবাই তানভীরের দিকে তাকিয়ে আছে। হাশেম মেম্বার গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তুমি নাকি গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসার জন্য কাজ করার কথা বলেছিলে, কিন্তু সেই টাকা কোথায় গেছে কেউ জানে না। এই কথা শুনে সবাই ফিসফিস করতে লাগল। তানভীর যেন আকাশ থেকে পড়ল, আমি তো এমন কিছু করিনি। কিন্তু লোকজনের চোখে সন্দেহ স্পষ্ট। করিম চাচা ধীরে বললেন, বাবা, আমরা তো তোমাকে ভালো ছেলে হিসেবেই জানি, কিন্তু গ্রামের মানুষ বলছে তারা তোমাকে টাকা দিয়েছে। তানভীরের মাথা ঝিমঝিম করতে লাগল। সে মনে মনে ভাবল, এটা কিভাবে সম্ভব? কে আমার নামে এমন অপবাদ দিল? হঠাৎ তার মনে পড়ল, কয়েকদিন আগে এক লোক এসেছিল। সে বলেছিল মাদ্রাসার উন্নয়নের জন্য মানুষদের কাছ থেকে সাহায্য তুলতে হবে। তানভীর তাকে বিশ্বাস করে গ্রামের কয়েকজনের কাছে পরিচয় করিয়ে দিয়েছিল। তানভীর বুঝতে পারল, সেই লোকটাই আসল প্রতারক। তানভীর দৃঢ় কণ্ঠে বলল, আমি শপথ করে বলছি আমি 1 টাকাও নেইনি। একজন লোক ছিল, সে নিজেকে মাদ্রাসার প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিল। আমি শুধু তাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। লোকজন একে অন্যের দিকে তাকালো।
হাশেম মেম্বার কড়া গলায় বলল, তার মানে তুমি বলতে চাও অন্য কেউ এই টাকা নিয়েছে? তানভীর বলল, জি, আর আমি তাকে খুঁজে বের করব। যতক্ষণ না সত্য প্রমাণ হয় আমি শান্তিতে বসব না। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। মসজিদের ইমাম সাহিব এতক্ষণ চুপচাপ ছিলেন। এবার তিনি বললেন, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। যদি তানভীর নির্দোষ হয়, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। কথাটা শুনে তানভীরের বুকটা একটু হালকা হলো, কিন্তু সে জানে সামনে পথটা সহজ না। যে লোকটা এই প্রতারণা করেছে তাকে খুঁজে বের করা সহজ হবে না। সেই রাতেই তানভীর সিদ্ধান্ত নিল, সে সেই লোকটাকে খুঁজে বের করবে, সত্য প্রমাণ করবে, আর গ্রামের মানুষের বিশ্বাস আবার ফিরে পাবে। কিন্তু সে জানত না এই অনুসন্ধান তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যা তার পুরো জীবনটাই বদলে দেবে। ভোরের আলো তখন ধীরে ধীরে গ্রামটাকে আলোকিত করছে। মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে, কিন্তু তানভীরের চোখে ঘুম নেই। সারা রাত সে একটাই কথা ভাবছে, যে লোকটা তার নামে মানুষের টাকা নিয়ে পালিয়েছে তাকে খুঁজে বের করতেই হবে। ফজরের নামাজ শেষে তানভীর মসজিদের বারান্দায় বসেছিল। তখন করিম চাচা তার কাছে এসে বসলেন। করিম চাচা ধীরে বললেন, বাবা, মন খারাপ করিস না, সত্য একদিন না একদিন বের হবেই। তানভীর শান্ত কণ্ঠে বলল, চাচা, আমি জানি আমি নির্দোষ, কিন্তু প্রমাণ তো লাগবে। আমি সেই লোকটাকে খুঁজতে বের হব। করিম চাচা একটু চিন্তিত হয়ে বললেন, তুই কি তাকে চিনতে পারবি? তানভীর মাথা নেড়ে বলল, জি চাচা, তার মুখ আমি ভুলিনি। মাঝবয়সী মানুষ, দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরেছিল। করিম চাচা একটু ভেবে বললেন, আমি শুনেছি গতকাল বাজারে এমন একজন লোককে দেখা গেছে, হয়তো সে এখনো আশেপাশেই আছে। এই কথা শুনেই তানভীরের বুক ধক করে উঠল। সে আর দেরি করল না, দ্রুত গ্রামের বাজারের দিকে হাঁটা শুরু করল। বাজার তখন ধীরে ধীরে জমে উঠছে। দোকানিরা দোকান খুলছে, মানুষজন আসছে যাচ্ছে। তানভীর চারদিকে তাকিয়ে সেই লোকটাকে খুঁজতে লাগল। হঠাৎ এক চায়ের দোকানে বসা এক লোককে দেখে তার বুক কেঁপে উঠল। ঠিক সেই লোক, সাদা পাঞ্জাবি, কালো দাড়ি, মাথায় টুপি। তানভীর দ্রুত এগিয়ে গেল। আপনি এখানে? লোকটা চমকে উঠল, তারপর উঠে দাঁড়িয়ে দ্রুত হাঁটা শুরু করল। তানভীর চিৎকার করে বলল, থামুন, আপনি মানুষের টাকা নিয়ে পালিয়েছেন। লোকটা আর কথা না বলে দৌড় দিল। তানভীরও তার পেছনে দৌড়াতে লাগল। বাজারের ভিড়ের মধ্যে শুরু হলো ধাওয়া। মানুষজন অবাক হয়ে তাকিয়ে আছে। একসময় লোকটা একটা সরু গলির ভেতরে ঢুকে গেল। তানভীরও তার পেছনে ঢুকল। গলির শেষ প্রান্তে গিয়ে লোকটা থেমে গেল। সামনে আর যাওয়ার রাস্তা নেই। তানভীর হাঁপাতে হাঁপাতে বলল, কেন করলেন এটা? আমার নামে মানুষকে ঠকিয়েছেন কেন? লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার চোখে ভয় আর অদ্ভুত এক কষ্টের ছাপ। সে ধীরে বলল, তুমি যা ভাবছ ব্যাপারটা তেমন না। তানভীর বিস্মিত হয়ে তাকিয়ে রইল। লোকটা আবার বলল, এই টাকার পেছনে এমন এক সত্য লুকিয়ে আছে যেটা জানলে তুমি নিজেও অবাক হয়ে যাবে। তানভীরের বুক ধড়ফড় করতে লাগল। কি সেই সত্য? কেন এই লোক তার নাম ব্যবহার করল? আর এই রহস্যের সঙ্গে কি তানভীরের নিজের জীবনেরও কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো লুকিয়ে আছে সামনে। তানভীর হাঁপাতে হাঁপাতে সেই লোকটার সামনে দাঁড়িয়ে আছে। সরু গলির ভেতর চারপাশ নিস্তব্ধ। দূরে বাজারের কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু এখানে যেন অন্য এক নীরবতা। তানভীর রাগে কাপা গলায় বলল, আপনি আমার নামে মানুষের টাকা তুলেছেন কেন? আমাকে চোর বানিয়ে দিলেন কেন? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমাকে চোর বানানোর জন্য না, তোমাকে বাঁচানোর জন্য। তানভীর অবাক হয়ে গেল। কি বলছেন আপনি? লোকটা চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, তুমি জানো না তোমার উপর বড় বিপদ আসছে। তানভীর কপাল কোঁচকে বলল, কিসের বিপদ? লোকটা গভীর শ্বাস নিয়ে বলল, গ্রামের যে মহাজনদের কাছ থেকে তুমি ঋণ নিয়েছিলে তারা ঠিক করেছে তোমাকে শেষ করে দেবে। এই কথা শুনে তানভীর স্তব্ধ হয়ে গেল। লোকটা আবার বলল, তুমি টাকা ফেরত দিতে পারছো না দেখে তারা ভাবছে তোমাকে সরিয়ে দিলে সব শেষ। তানভীর বিস্মিত গলায় বলল, আপনি এসব জানলেন কিভাবে? লোকটা একটু চুপ করে থাকল, তারপর বলল, কারণ
আমি আগে তাদের সাথেই কাজ করতাম। তানভীরের বুক কেঁপে উঠল। মানে? লোকটা ধীরে ধীরে বলল, আমি তাদের লোক ছিলাম, মানুষের কাছ থেকে সুদের টাকা আদায় করতাম, কিন্তু পরে বুঝলাম আমরা অন্যায় করছি। তানভীর কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। কিন্তু আমার নামে টাকা তুললেন কেন? লোকটা বলল, আমি জানতাম মানুষ তোমাকে বিশ্বাস করে, তাই তোমার নামে টাকা তুলে আমি সেই মহাজনদের টাকা ফেরত দিয়েছি। তানভীর অবাক হয়ে গেল। মানে, আপনি আমার ঋণ শোধ করেছেন? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি চাইনি তোমার জীবন শেষ হয়ে যাক। তানভীরের চোখে জল চলে এলো। কিন্তু আপনি আমার সাথে আগে কথা বলতে পারতেন। লোকটা মৃদু হাসল। তুমি রাজি হতে না, তাই লুকিয়ে করেছি। ঠিক তখনই দূর থেকে কয়েকজন মানুষের আওয়াজ ভেসে এলো। ওরা এই দিকে গেছে। লোকটার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, তারা এসে গেছে। তানভীর অবাক হয়ে বলল, কারা? লোকটা ফিসফিস করে বলল, মহাজনের লোকেরা। গলির মুখে তখন কয়েকজন লোক দেখা গেল। তাদের চোখে রাগ। তানভীর বুঝে গেল পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। লোকটা দ্রুত বলল, তুমি পালাও। তানভীর মাথা নেড়ে বলল, না, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনাকে ফেলে যাব না। লোকটা তানভীরের দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ বুঝলাম মানুষ এখনো ভালো আছে। গলির ভেতর উত্তেজনা বাড়ছে। মহাজনের লোকেরা ধীরে ধীরে এগিয়ে আসছে। মহাজনের লোকেরা ধীরে ধীরে এগিয়ে আসছে, তাদের চোখে রাগ আর প্রতিশোধের আগুন। তানভীর চারদিকে তাকাল। পালানোর কোনো পথ নেই। সে নিচু গলায় বলল, এখন কি করব? রহস্যময় লোকটা শান্তভাবে বলল, ভয় পেও না, আজ না হয় সত্যটা বের হোক। এরই মধ্যে ৫-৬ জন লোক গলির মুখে এসে দাঁড়াল। তাদের মধ্যে একজন মোটা গলার মানুষ সামনে এগিয়ে এসে বলল, এই তো, অনেক খুঁজছিলাম তোমরের। তানভীর চিনতে পারল লোকটাকে। সে গ্রামের এক বড় মহাজনের লোক। সে রাগী গলায় বলল, আমাদের টাকা মেরে পালাচ্ছিস, আজ তোকে ছাড়ব না। তানভীর শান্ত গলায় বলল, আমি কারো টাকা মারিনি। লোকটা হেসে উঠল, সবাই জানে তুই টাকা নিয়ে পালিয়েছিস। ঠিক তখনই রহস্যময় লোকটার সামনে এসে দাঁড়াল। সে বলল, ও মিথ্যা বলছে না, টাকা আমি নিয়েছি। সবাই অবাক হয়ে গেল। মহাজনের লোকটা চোখ বড় বড় করে বলল, তুই? রহস্যময় লোকটা ধীরে বলল, হ্যাঁ, আর সেই টাকা আমি তোমাদের কাছেই ফেরত দিয়েছি। লোকটা রাগে চিৎকার করে উঠল, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? রহস্যময় লোকটা শান্ত গলায় বলল, বিশ্বাসঘাতকতা বা অন্যায় থেকে বেরিয়ে এসেছি। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। ঠিক তখন তানভীর হঠাৎ একটা কথা জিজ্ঞেস করল, আপনি আমার জন্য এত কিছু করলেন কেন? রহস্যময় লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে হালকা জল চিকচিক করছে। তারপর সে ধীরে ধীরে বলল, কারণ তুমি আমার কাছে অপরিচিত কেউ না। তানভীর বিস্মিত হয়ে তাকাল। মানে? লোকটা পকেট থেকে একটা পুরনো ছবি বের করল। ছবিটা তানভীরের হাতে দিল। ছবিতে দেখা যাচ্ছে একজন ছোট ছেলে আর একজন তরুণ মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তানভীরের বুক কেঁপে উঠল। ছবির ছোট ছেলেটা ঠিক তার ছোটবেলার মতো দেখতে। সে কাঁপা গলায় বলল, এই ছবিটা কোথায় পেলেন? লোকটা ধীরে বলল, এই ছবির ছেলেটা তুমি, আর পাশের মানুষটা আমি। তানভীরের মাথা ঘুরে গেল। এটা অসম্ভব, আমি তো আপনাকে কখনো দেখিনি। লোকটা গভীর শ্বাস নিয়ে বলল, কারণ তোমার বয়স তখন মাত্র ৩ বছর ছিল। তানভীর হতভম্ব হয়ে তাকিয়ে আছে। লোকটা আবার বলল, আমি তোমার চাচা। তানভীর যেন বজ্রাহত হল। তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল। তার পরিবার তো কখনো এমন কারো কথা বলেনি। তাহলে এই মানুষটা সত্যিই কি তার চাচা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? গলির ভেতর দাঁড়িয়ে থাকা সবাই তখন নিঃশব্দ। তানভীরের হাতে এখনও সেই পুরনো ছবিটা। তার বুকের ভেতর ধকধক শব্দ যেন আরও জোরে শোনা যাচ্ছে। তানভীর ধীরে বলল, আপনি বললেন আপনি আমার চাচা? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
তারপর ধীরে বলল, হ্যাঁ তানভীর, আমি তোমার বাবার ছোট ভাই। তানভীরের মাথা ঘুরে গেল। কিন্তু আমার বাবা তো কখনো আপনার কথা বলেননি। লোকটা মৃদু হাসল, সেই হাসির ভেতরে কষ্ট লুকানো। কারণ তোমার বাবা আমাকে তার জীবন থেকে মুছে ফেলেছিলেন। তানভীর বিস্মিত হয়ে বলল, কেন? লোকটা গভীর শ্বাস নিয়ে দেয়ালের সাথে হেলান দিল। অনেক বছর আগের কথা, তখন আমি আর তোমার বাবা একসাথে ব্যবসা করতাম। আমরা খুব সুখে ছিলাম। সে কিছুক্ষণ থামল, কিন্তু একদিন বড় একটা বিপদ ঘটল। তানভীর মনোযোগ দিয়ে শুনছে। লোকটা বলল, আমাদের ব্যবসায় বড় লোকসান হলো। তখন কিছু খারাপ মানুষের সাথে আমার পরিচয় হলো। তারা বলল, সুদের ব্যবসা করলে খুব দ্রুত টাকা পাওয়া যাবে। তানভীর ধীরে বলল, তারপর? লোকটা চোখ বন্ধ করল। আমি ভুল করেছিলাম তানভীর, খুব বড় ভুল। তার কণ্ঠ কেঁপে উঠল। আমি সেই সুদের ব্যবসায় জড়িয়ে পড়লাম, মানুষকে ঋণ দিয়ে তাদের জীবন নষ্ট করতাম। তানভীর স্তব্ধ হয়ে শুনছে। লোকটা বলল, তোমার বাবা যখন এটা জানল, সে আমাকে থামাতে বলল, অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তখন লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সে দীর্ঘশ্বাস ফেলল। শেষে তোমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। বলল, যতদিন না আমি এই অন্যায় পথ ছাড়ছি, ততদিন যেন তার সামনে না যাই। তানভীর ধীরে বলল, তারপর? লোকটা নিচু গলায় বলল, তারপর আমি সত্যিই খারাপ মানুষের দলে চলে গেলাম। গলির বাতাস ভারী হয়ে উঠেছে। লোকটা আবার বলল, বছরের পর বছর আমি মানুষের কষ্ট দেখেছি, তাদের চোখের পানি দেখেছি। তখন বুঝলাম আমি কত বড় অন্যায় করেছি। তানভীর চুপ করে আছে। লোকটা এবার তার দিকে তাকালো। আর কয়েকদিন আগে যখন শুনলাম তুমি ঋণের বোঝায় ডুবে গেছ, তখন মনে হলো আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন। তানভীর কাঁপা গলায় বলল, তাই আপনি আমার ঋণ শোধ করেছেন? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি চাইনি তোমার জীবন আমার মতো নষ্ট হোক। ঠিক তখন গলির সামনে দাঁড়িয়ে থাকা মহাজনের লোকটা রাগে বলল, এই নাটক অনেক হলো। সে সামনে এগিয়ে এসে বলল, আজ তোমাদের দুজনেরই হিসাব শেষ করব। পরিস্থিতি মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠল। তানভীর আর তার চাচা একে অপরের দিকে তাকালো। আজ কি তারা এই বিপদ থেকে বের হতে পারবে, নাকি বহু বছরের পুরনো পাপের হিসাব আজই মিটে যাবে? গলির বাতাসে তখন যেন ঝড়ের আগমনী সুর বাজছে। গলির ভেতর উত্তেজনা এখন চরমে। মহাজনের লোকেরা ধীরে ধীরে তানভীর আর তার চাচাকে ঘিরে ফেলেছে। সামনে দাঁড়িয়ে থাকা মোটা লোকটা দাঁত চেপে বলল, অনেক নাটক হলো, এবার হিসেব মেটানোর সময়। তার হাতে একটা লাঠি, অন্যদের হাতেও লাঠি আর রড। তানভীর এক মুহূর্তের জন্য ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে বলল, আমরা কারোর টাকা মারিনি, আপনি চাইলে যাচাই করতে পারেন। লোকটা হেসে উঠল, আমাদের সাথে চালাকি করছিস? ঠিক তখন তানভীরের চাচা সামনে এগিয়ে এলেন। তিনি দৃঢ় গলায় বললেন, সব দোষ আমার, ছেলেটাকে ছেড়ে দাও। মহাজনের লোকটা চোখ ছোট করে বলল, তোর কথা শুনব কেন? চাচা বললেন, যা করার আমার সাথে করো, ও নির্দোষ। তানভীর তাড়াতাড়ি বলল, না, আপনি আমার জন্য এসব করবেন না। চাচা মৃদু হেসে বললেন, তুই আমার ভাইয়ের ছেলে, তোকে বাঁচানো আমার দায়িত্ব। এই কথা শুনে তানভীরের বুকটা কেঁপে উঠল। মহাজনের লোকটা রাগে চিৎকার করে উঠল, ধর ওদের! মুহূর্তের মধ্যে চারপাশ থেকে লোকগুলো এগিয়ে এলো। ঠিক তখন তানভীরের চাচা হঠাৎ তাকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দিলেন। দৌড়া তানভীর! তানভীর চমকে উঠল, না, আমি আপনাকে রেখে যাব না। কিন্তু চাচা জোরে বললেন, তুই যদি থাকিস তাহলে সব শেষ হয়ে যাবে। এই সময় এক লোক লাঠি নিয়ে চাচার দিকে আঘাত করল। ধপ! চাচা মাটিতে পড়ে গেলেন। তানভীর চিৎকার করে উঠল, চাচা! গলির চারপাশে লোকজন জড়ো হতে শুরু করেছে।
কেউ কেউ দূর থেকে সব কিছু দেখছে। মহাজনের লোকটা বলল, আজ থেকে মনে রাখবি, আমাদের সাথে লাগলে এরকমই হয়। তারা ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। গলি আবার নিস্তব্ধ হয়ে গেল। তানভীর দ্রুত চাচার পাশে বসে পড়ল। তার চোখে পানি। চাচা, আপনি চোখ খুলুন। চাচার কপাল থেকে রক্ত ঝরছে। তিনি কষ্ট করে চোখ খুললেন। মৃদু গলায় বললেন, ভয় পাস না, আমি ঠিক আছি। তানভীর কাঁদতে কাঁদতে বলল, সব আমার জন্য হলো। চাচা মৃদু হেসে বললেন, না তানভীর, এটা আমার পাপের শাস্তি। তারপর তিনি তানভীরের হাত শক্ত করে ধরলেন। একটা কথা মনে রাখিস। তানভীর বলল, কি চাচা? চাচা বললেন, সৎ পথে থাকিস। যত কষ্টই আসুক, অন্যায় পথে যাবি না। তানভীর মাথা নেড়ে বলল, আমি কথা দিচ্ছি। ঠিক তখন দূরে পুলিশ সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। কেউ একজন হয়তো পুলিশে খবর দিয়েছে। তানভীর আকাশের দিকে তাকালো। মনে মনে বলল, হয়তো আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।